আপনারা কি জানেন, এমন একটি ছোট্ট দেশ আছে যা একসময় দারিদ্র্যময় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতো, আর আজ সেই দেশটি বিশ্ব অর্থনীতির মানচিত্রে এক বিশাল শক্তি হিসেবে জায়গা করে নিয়েছে। আমি বলছি কাতারের কথা। এমন এক দেশ যার আয়তন আমাদের একটি জেলার সমানও না, অথচ সেই কাতার আজ বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র, যেখানে মাথাপিছু আয় এত বেশি যে তা বিশ্বের শীর্ষ তালিকায় স্থান পেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হলো এই পরিবর্তন? শুধু মাটির নিচে তেল আর গ্যাস থাকার কারণে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বুদ্ধিমত্তা, দূরদর্শী নেতৃত্ব আর সঠিক সময়ে নেওয়া কিছু সিদ্ধান্ত? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব কাতারের এই অবিশ্বাস্য উত্থানের আসল গল্প। জানতে পারবেন কিভাবে তারা প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে পুরো বিশ্বে নিজেদের আলাদা পরিচয় গড়ে তুলেছে, এবং কেন অনেক দেশ যেখানে ব্যর্থ হয়েছে সেখানে কাতার সফলতার চূড়ায় পৌঁছেছে। তাহলে আসুন সম্মানিত দর্শক, আমরা একসাথে শুরু করি কাতারের এই অনন্য যাত্রার গল্প। দেশটির নাম কাতার। এটি সৌদি আরব, বাহরাইন আর সংযুক্ত আরব আমিরাতের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দেশ। কিন্তু আকারে ছোট হলেও এটি বিশ্বের অন্যতম ধনী দেশ। প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাস আর তেলের কারণে কাতার খুব দ্রুত অর্থনৈতিক উন্নতি করেছে। আজকের দিনে কাতারে প্রতিজনের গড় আয় বা পার ক্যাপিটা ইনকাম প্রায় 1,28,000 মার্কিন ডলারেরও বেশি, যা যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, এমনকি পাশের দেশ সৌদি আরব আর ইউএই থেকেও অনেক বেশি। কাতারের গেলে আপনি দেখতে পাবেন আকাশ ছোঁয়া দালান, বিলাসবহুল শপিং মল, রাস্তা জুড়ে দামি ব্র্যান্ডের গাড়ি আর চারিদিকে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। সব মিলিয়ে অনেকেই কাতারকে বলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের দেশ। আবার কেউ কেউ একে মজা করে মিডল ইস্টের ভেগাস নামেও ডাকে। কিন্তু কাতার সবসময় এমন ছিল না। মাত্র কয়েক দশক আগেও কাতার ছিল এক বিশাল গরম মরুভূমি, যেখানে ছিল না তেমন কোনো সম্পদ, ছিল শুধু দারিদ্র্য, ক্ষুধা আর একঘেয়েমি জীবন। তাহলে কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য পরিবর্তন? যে দেশ একসময় আরব দুনিয়ার সবচেয়ে দারিদ্র্যের মধ্যে ছিল, আজ সেটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে। কাতার কিভাবে আজ বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হলো, এর পেছনে আছে এক অসাধারণ ইতিহাস। এটি অন্য আরব দেশগুলোর ইতিহাসের থেকে অনেক আলাদা। এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কেন সৌদি আরব আর ইউএই কাতারকে একেবারেই পছন্দ করে না, এবং কেন কাতারের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ ও প্রভাবশালী হতে যাচ্ছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আসুন কাতারের সেই ইতিহাসে ফিরে যাই। গল্পটা শুরু হয় 1916 সালে, যখন কাতারের আমির আবদুল্লাহ আল সানি ব্রিটিশদের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেন। এই চুক্তি অনুযায়ী যদি কাতার কোনো স্থল বা সামুদ্রিক আক্রমণের শিকার হয়, তাহলে ব্রিটেন তাকে রক্ষা করবে। বিনিময়ে কাতারকে পরবর্তী 25 বছর ব্রিটিশ কলোনির অংশ হয়ে থাকতে হয়, এবং এখানকার সব প্রাকৃতিক সম্পদে ব্রিটেনের অংশীদারিত্ব থাকে। 1940 সালে কাতারে প্রথম তেলের খনি আবিষ্কার হয়। এরপর 1960 সালের মধ্যে তেল অনুসন্ধান ও উত্তোলনের কাজ জোরে সোরে শুরু হয়। তাতে কাতারের অর্থনীতি ধীরে ধীরে বদলাতে থাকে, তবে তখনও বড় কোনো পরিবর্তন আসেনি। কিন্তু 1977 সালে ঘটল সবচেয়ে বড় আবিষ্কার। শেল ওয়েল কোম্পানি আবিষ্কার করে নর্থ ফিল্ড, যা বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্র। তবে তখন প্রাকৃতিক গ্যাসকে খুব লাভজনক সম্পদ হিসেবে ধারণা করা হতো না, তাই কাতারের ভাগ্য পরিবর্তন হতে কিছুটা দেরি হয়েছিল। তখন প্রাকৃতিক গ্যাসের একটি বড় সমস্যা ছিল, গ্যাস শুধু পাইপলাইনের মাধ্যমে অন্য দেশে পাঠানো যেত, কিন্তু কাতার ছিল খুব দূরে, আর সেই সময় এত লম্বা পাইপলাইন বসানো প্রায় অসম্ভব ছিল। ফলে শেল কোম্পানি এই বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কার করলেও তারা বিষয়টা একেবারে ভুলে যায়। গ্যাসের এই সম্পদ কেবল সরকারি নথিতেই সীমাবদ্ধ থেকে যায়। এরপর 1971 সালে কাতার ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, এবং এখান থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়, একটি স্বাধীন দেশ হিসেবে কাতারের যাত্রা। তবে স্বাধীন হওয়ার পরের 5 থেকে 6 বছরে দেশের অবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি। পরিস্থিতি বদলাতে শুরু করে 1995 সালে। সেই সময় ক্রাউন প্রিন্স হামাদ বিন খালিফা আল থানি নিজের বাবার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং সরকারকে উল্টে দিয়ে কাতারের আমির হয়ে ওঠেন। আমির হওয়ার পর তার একটাই লক্ষ্য ছিল গ্যাস। তিনি জানতেন কাতারের ভবিষ্যৎ শুধু এই গ্যাসই বদলে দিতে পারে। তাই তিনি বিনিয়োগ শুরু করেন এক আধুনিক প্রযুক্তিতে, গ্যাস লিকুইফেকশন প্রযুক্তিতে গ্যাসকে তরল রূপে রূপান্তর করা হয়। ফলে তেলের মতোই গ্যাসকে বড় বড় জাহাজে করে সহজে অন্য দেশে রপ্তানি করা সম্ভব হয়। এই পুরো প্রক্রিয়ায় গ্যাসকে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে ঠান্ডা রাখতে হয়। কাতার এই প্রযুক্তিতে বিশাল পরিমাণ বিনিয়োগ করে। ফলাফল, আজ কাতার বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানিকারক দেশ। কাতারের গ্যাস সবচেয়ে বেশি আমদানি করে যে দেশগুলো, সেগুলো হলো জাপান, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া আর স্পেন।
এইভাবে বিলিয়ন বিলিয়ন ডলার কাতারের অর্থনীতিতে আসতে শুরু করে। তবে কাতারের ভাগ্য পরিবর্তনের গল্পটা শুধু গ্যাসেই আটকে নেই, কারণ প্রাকৃতিক সম্পদ তো আরও অনেক দেশেরই আছে। কিন্তু আসল প্রশ্ন হলো সেই সম্পদের টাকা সঠিকভাবে ব্যবহার করা যায় কিনা। ভেনেজুয়েলা কিংবা নাইজেরিয়ার মতো দেশ আছে যাদের প্রচুর সম্পদ থাকলেও ভুল ব্যবস্থাপনার কারণে তারা আজ সমস্যায় পড়েছে, কিন্তু কাতার এখানে অন্যদের থেকে এগিয়ে গেছে। 2005 সালে কাতারে তৈরি করা হয় কোয়াটার ইনভেস্টমেন্ট অথরিটি নামের একটি সংস্থা। এর মূল কাজ ছিল তেল ও গ্যাস থেকে পাওয়া টাকা সারা বিশ্বে বিনিয়োগ করা। এ কারণে আজ বিশ্বের প্রায় প্রতিটি বড় শপিং মল, বড় কোম্পানি আর গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাতারের বিনিয়োগ পাওয়া যায়। লন্ডনের নাম করা হোটেল থেকে শুরু করে বিশাল অফিস বিল্ডিং, সব জায়গাতেই কাতারের অংশীদারিত্ব দেখা যায়। হোক সেটা অ্যাপার্টমেন্ট, আমেরিকার বড় বড় কর্পোরেট অফিস বা মাল্টি ন্যাশনাল কোম্পানি, সবখানে কাতারের মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে। এই কোম্পানিগুলোর মধ্যেই উল্লেখযোগ্য হলো টিফানি অ্যান্ড সিও ইত্যাদি। তবে এগুলো কাতারের মোট বিনিয়োগের শুধু ছোট অংশ। এর বাইরেও কাতার বিলিয়ন ডলার খরচ করেছে রাস্তাঘাট নির্মাণ, অ্যাপার্টমেন্ট, রিসার্চ সেন্টার আর ফাইন্যান্সিয়াল সেন্টারের মতো বড় বড় অবকাঠামোতে। এমনকি 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপও অনুষ্ঠিত হয় কাতারে, কারণ এত আধুনিক আর দৃষ্টিনন্দন স্টেডিয়াম পুরো আরব দুনিয়ায় শুধু কাতারেই আছে। এই সব বিনিয়োগের পেছনে কাতারের আসল লক্ষ্য ছিল শুধু তেল আর গ্যাসের উপর নির্ভর না করে বিকল্প আয়ের উৎস তৈরি করা। এটা তো ছিল অর্থনৈতিক, কিন্তু কাতার শুধু অর্থনীতি নিয়েই থেমে থাকেনি। আন্তর্জাতিক রাজনীতিতেও নিজের প্রভাব বাড়ানোর জন্য তারা তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় আরব মিডিয়া নেটওয়ার্ক, যার নাম আমরা সবাই চিনি, আল জাজিরা। অনেক বছর ধরে কাতার সৌদি আরবের প্রভাবের অধীনে ছিল, কিন্তু আমির খালিফা বিন হামাদ ভালোভাবে বুঝেছিলেন যদি কাতারকে বিশ্বের মানচিত্রে আলাদা পরিচয় গড়ে তুলতে হয় তবে অবশ্যই একটি স্বাধীন ও শক্তিশালী পরিচয় তৈরি করতে হবে। এই পরিচয় গড়ার অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল আল জাজিরা। কাতারের অবস্থান এবং মতামত বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চ্যানেলটি বিশাল ভূমিকা রেখেছে। বিশেষ করে 2010 সালে আরব বসন্ত আন্দোলনের সময় আল জাজিরাই ছিল একমাত্র চ্যানেল যা প্রতিবাদগুলো সরাসরি সম্প্রচার করেছিল। তবে এই কারণে আল জাজিরা সৌদি আরব সহ অনেক আরব দেশের সমালোচনার মুখে পড়ে। এর প্রভাব এতটাই বেড়ে যায় যে 2019 সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আরব দেশ যখন কাতারের বিরুদ্ধে বয়কট ঘোষণা করে, তখন তাদের অন্যতম প্রধান দাবি ছিল আল জাজিরা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। আজও এই চ্যানেলে সৌদি আরব ও আমিরাতে নিষিদ্ধ। এই বয়কট আসলে ছিল একটি রাজনৈতিক পদক্ষেপ, যার মাধ্যমে কাতারকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা করা হয়। তবে এখানে সমস্যা ছিল, সব আরব দেশ এই সিদ্ধান্তে একমত হয়নি। কুয়েত ও ওমান প্রকাশ্যে বয়কটে অংশ নেয়নি। এর পাশাপাশি কাতারের ইরান ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কও রয়েছে। সৌদি আরব ও আরব আমিরাত পদক্ষেপের অন্যতম কারণও ছিল কাতারের ইরান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও কাতার মধ্যপ্রাচ্যে এক ভিন্ন অবস্থান গড়ে তুলেছে। একদিকে এটি কাতারকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে, আবার অন্যদিকে তাকে নতুন কৌশল ও জোট গঠনের সুযোগ এনে দিয়েছে। আন্তর্জাতিকভাবে অনেক দেশ কাতারের একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখে। তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস কাতারকে আরও একটি বিশাল সুবিধা এনে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে 2030 থেকে 2040 সালের মধ্যে বিশ্বের তেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং এর জায়গা নেবে বিদ্যুৎ ও পরিবেশ বান্ধব প্রযুক্তি। কিন্তু গ্যাসের চাহিদা এখনও দ্রুত বাড়ছে। বিশেষ করে রাশিয়া যখন ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, তখন ইউরোপীয় দেশগুলো বড় ধরনের গ্যাস সংকটে পড়ে। সেই সংকটময় সময়ে কাতার অন্যতম বিকল্প সরবরাহকারী হয়ে ওঠে, আর তার চাহিদা প্রায় 10 গুণ বেড়ে যায়। বর্তমানে ইউরোপের অনেক দেশে তাদের গ্যাসের চাহিদা মেটাতে কাতারের উপর নির্ভর করছে। তবে আসল বিষয় হলো, কাতার শুধু মাটির নিচে তেল বা গ্যাস থাকার কারণে উন্নতি হয়নি। কাতারের প্রকৃত রহস্য লুকিয়ে আছে 3টি শব্দে: দূরদর্শিতা, দৃঢ় নেতৃত্ব আর সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত। যেখানে অনেক দেশ প্রাকৃতিক সম্পদ থাকার পরও দুর্নীতি, ভুল সিদ্ধান্ত আর নেতৃত্বের অভাবে পিছিয়ে পড়েছে, সেখানে কাতার নিজের ভাগ্য নিজেই গড়ে তুলেছে। গ্যাসকে ডলারে রূপান্তর করেছে, ডলারকে করেছে বিনিয়োগে পরিণত, আর সেই বিনিয়োগই এনে দিয়েছে এক বৈশ্বিক পরিচয়। আজ কাতার বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত। এখানে অপরাধের হার অত্যন্ত কম, ছোটোখাটো চুরি বা প্রতারণা খুবই কমই ঘটে, আর ভয়ঙ্কর অপরাধ প্রায় নেই বললেই চলে। এর প্রধান কারণ হলো কাতারের কঠোর আইন, আধুনিক নজরদারি ব্যবস্থা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার কঠিন নীতিমালা। মানুষ আইন ভাঙতে সাহস পায় না, বিশেষ করে মাদক, ধর্মীয় অবমাননা এবং সাইবার অপরাধের ক্ষেত্রে শাস্তি এতটাই কঠোর যে সবাই সতর্ক থাকে। তাহলে প্রশ্ন জাগে, আমাদের দেশেও কি একদিন আসবে এমন একজন হামাদ বিন খালিফার মতো দূরদর্শী নেতা? এটা সত্যি ভাবার বিষয়। আজ আমরা দেখলাম কিভাবে কাতার মাত্র কয়েক দশকে দারিদ্র্যকে পেছনে ফেলে বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী দেশ হয়ে উঠেছে।
কাতারের গল্প আমাদের শেখায় দূরদর্শিতা, শক্তিশালী নেতৃত্ব আর সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আর নতুন ও আকর্ষণীয় ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত এবং মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই নিচে কমেন্ট করে জানান আপনাদের সবচেয়ে অবাক করা বিষয় কোনটি ছিল।